Dear students, as your colleges remain closed, we, with the direction of our principal, are trying to take some classes through online. Today, I am here to deliver a brief lecture on one portion of right form verb, which is set up in your English second paper HSC level at 5 number question. Dear students, আমরা জানি রাইট ফর্ম ভার্ব এটা শিখতে অনেকগুলো নিয়ম বিভিন্ন বই লেখা আছে। কোনো বই 100, কোনো বই 80, কোনো বই 90। তো আমরা এত নিয়ম মনে রেখে এবং শিখে পারবো না। এই জন্য আমরা এই রাইট ফর্ম ভার্বের নিয়মগুলোকে প্রধানত আমি দুইভাবে ভাগ করেছি। সরি, কিছু ভার্ব আছে রাইট ফর্ম ভার্বে যে আমরা টেন্স ভার্ব, টেন্স অনুযায়ী, টেন্সের রুলস অনুযায়ী, স্ট্রাকচার বা গঠন অনুযায়ী লিখতে হবে। কিছু ভার্ব আছে যে টেন্স মানবে না, কোনো স্ট্রাকচার মানবে না, কোনো গঠন মানবে না। এই স্ট্রাকচার মানবে না, এই ভার্বটার নাম আমরা দিয়ে ফেলতে পারি নন টেন্স। নন মানে না, টেন্স ছাড়া, টেন্স বিহীন যে ভার্ব আমরা উত্তর লিখতে হবে রাইট ফর্ম ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্বে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই রাইট ফর্ম ভার্বের মধ্যে যে নন টেন্স যেগুলো, নন টেন্স আমরা ওই ভার্বগুলোকে করব যেটা টেন্স নিয়ম অনুযায়ী হবে না। তো কখন এবং কোন সময় আমরা নন টেন্স এবং কীভাবে নন টেন্স বা নন ফাইনাইট ভার্ব বা নষ্ট ভার্ব করব সেটা শিখব। তো এটার কিছু নিয়ম আছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, এটা আমি লিখে দিয়েছিলাম যে কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দেবা কোনো নিয়ম ছাড়াই, কখন ভিয়ন প্লাস আইএনজি দেবা কোনো নিয়ম ছাড়াই, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 বসাই দেবা কোনো নিয়ম ছাড়াই। তো আমি এর মধ্যে আজকে এই নন টেন্স কোন ভার্ব হবে, নন টেন্স ভার্ব হবে, এর মধ্যে আমি একটা অন্যতম এবং খুবই ইম্পর্টেন্ট, অনেকজনের জন্য সমস্যা পরীক্ষাতে থাকেই এরকম একটা নিয়ম নিয়ে আলোচনা করব। সেটা কি? আমরা জানি একটা সিম্পল বা সেন্টেন্সের মধ্যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে অর্থাৎ একটা ক্লজের মধ্যে শুধুমাত্র একটাই টেন্সওয়ালা ভার্ব বা গঠনওয়ালা ভার্ব, টেন্সের গঠন অনুযায়ী ভার্বটা থাকে। কিন্তু পরীক্ষাতে যদি একটাই সেন্টেন্স দেখব বা একটা ক্লজ দেখব, এর মধ্যে আমরা একের অধিক 2টা 3টা একের অধিক হলেই হলো, একের অধিক ভার্ব থাকলে একটা তো টেন্সওয়ালা ভার্ব হলোই, বাকি ভার্বটা কিভাবে লিখব এটা টেন্সে যেহেতু লিখতে পারবো না, এই জন্যই নাম দিয়েছি নন টেন্স। এই নন টেন্স ভার্বটা কেমন হবে সেটাই আমরা এখন শিখতে যাচ্ছি। তো আমরা সময়ের বাঁচানোর জন্য আমরা বোর্ডে লিখেছি একটা সিম্পল সেন্টেন্সে অথবা একটি ক্লজে 2টি বা একাধিক ভার্ব যদি থাকে তাহলে আর আমরা কোনো টেন্স আকারে লিখতে পারবো না, আমরা লিখতে পারবো শুধুমাত্র এইভাবে, হয় 2 + V1 অথবা V1 + ING অথবা V3। এখন প্রশ্ন হলো কখন টেন্স লিখবো না, ঠিক আছে, যেহেতু এটা অতিরিক্ত ভার্ব, কখন 2 + V1, কখন V1 + ING, কখন V3 ফার্স্ট পার্টিসিপল বসাবো। এখানে আমি নিয়ম লিখে দিয়েছি এবং আমরা যখন উদাহরণ দেবো একদম ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ব্র্যাকেটের ভার্বটি উদ্দেশ্যমূলক হলে, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স, একটা ক্লজ, এর মধ্যে আসল ভার্বটা একটা আছে, অতিরিক্ত যে ভার্বটা ব্র্যাকেট দেওয়া থাকবে ওটা যদি উদ্দেশ্যমূলক হয়, অথবা ওই ব্র্যাকেটের ভার্বটা মূল যে ভার্বটা, মূল মানে টেন্স, মূল বা আসল বা টেন্সওয়ালা ভার্বটা ভার্বের পরে যদি হয় তাহলে 2 + V1 হবে, এবং ব্র্যাকেটের ভার্বটি যদি সাবজেক্ট প্লাস অবজেক্ট হয় তাহলে 2 + V1 হবে। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার যদি
একটা মূল ভার্ব আছে, আর আরেকটা যে অতিরিক্ত ভার্ব, ওই ব্র্যাকেটের ভার্বটি যদি উদ্দেশ্যমূলক না হয় এবং ভার্বটিকে যে করে, যে সম্পাদন করে, যে পারফর্ম করে, সে যদি উপস্থিত থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মেশন আইএনজি হবে, বিয়ন্ড প্লাস আইএনজি হবে। আবার ব্র্যাকেটের ভার্বটা, অর্থাৎ টেন্স ওয়ালা ভার্ব আছে, মূল ভার্ব আছে, এবং আরেকটা যে ব্র্যাকেটের ভার্ব থাকবে, ওটা যদি সাবজেক্ট বা অবজেক্টের স্থানে থাকে, তাহলেও ভার্বের সাথে আইএনজি হবে। কখন অতিরিক্ত ভার্বটা ভিত্তির হবে? যখন ব্র্যাকেটের ভার্বটি উদ্দেশ্যমূলক না এবং ভার্বটিকে যে সম্পাদন করে সে যদি উপস্থিত না থাকে, অর্থাৎ ভার্বটি যদি অন্য কারোর দ্বারা হয়, তাহলে ভার্বটিকে ভিত্তি করতে হবে। এই ছিল নিয়ম। আমরা এখন উদাহরণ দিলে এই নিয়মটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা নিয়মটা বোঝার জন্য লেটস গো টু এক্সাম্পল। নাম্বার 1, I went there dash in bracket learn English started থাকলেও থাকলো, না থাকলেও না থাকলো, স্টার্ট দরকার নেই, আমরা ছোট সেন্টেন্স। আমরা আরেকটা উদাহরণ লিখি। I saw Shoma dash learn English start English দরকার নেই। আর আমরা আরেকটা উদাহরণ লিখি। I bought an English book dash in bracket write a long days ago অনেক দিন পূর্বে, long days ago। লাস্ট ওয়ান আরেকটা উদাহরণ লিখি। dash learn English is not easy to everybody to everyone। চারটা উদাহরণ লিখি। নাম্বার 1, I went there dash learn English। I থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত একটাই সেন্টেন্স। আমরা বলেছি একটা সেন্টেন্স যদি হয় তাহলে ওই সেন্টেন্স শুধু একটাই টেন্স ওয়ালা ভার্ব থাকতে পারে। এখানে ওয়েন্ট হলো সেই টেন্স ওয়ালা ভার্ব, এটা পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট আছে। তাহলে অতিরিক্ত যতগুলো ভার্বই থাক, ও ভার্বটা আর আমরা টেন্সে লিখতে পারবো না। তো এটা হতে পারে টু লার্ন, হতে পারে লার্নিং, হতে পারে লার্ন বা লার্ন। কোনটা হবে? আমরা নিয়ম কি শিখেছি? যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি, এটা যদি এই ভার্বের উদ্দেশ্যমূলক হয় তাহলে টু প্লাস বি হবে। আমরা দেখি I went there, আমি সেখানে গিয়েছিলাম ড্যাশ লার্ন ইংরেজি শিখতে। তাহলে আমি কেন ওখানে গিয়েছিলাম? আমার উদ্দেশ্য কি? হোয়াটস ইওর এইম? উদ্দেশ্যটা হলো মাই পারপোজ ইজ টু লার্ন, আমার উদ্দেশ্য হলো শেখা। এর বোঝা গেল এই ব্র্যাকেটের ভার্বটা নষ্ট করে ফেলতে হবে। এই নষ্ট করবে উদ্দেশ্যমূলক বলে টু প্লাস বি হবে। আবার এটাও বলা আছে যে মূল ভার্বের পরে সম্ভব বলে আমি আগে গিয়েছিলাম নাকি আমি আগে শিখেছিলাম? আগে গিয়েছিলাম সেখানে, তারপরে তো শিখতে পেরেছিলাম। তাহলে যে টেন্স ওয়ালা ভার্ব, মূল ভার্ব, আসল ভার্ব, সেই ভার্বের যদি পরে ঘটে তাহলে ওই ভার্বটা টু প্লাস বি দিয়ে সঠিক উত্তর করতে হবে, নষ্ট করে ফেলতে হবে, নন টেন্স করতে হবে। এই জন্য এটা উত্তর হবে টু লার্ন। আমরা পরেরটা দেখি। I saw Shoma dash learn English। এখানে I থেকে শুরু করে ইংলিশ পর্যন্ত একটাই সেন্টেন্স। এখানে কিন্তু এই শর্ট হলো পাস্ট ইনডিফিনিট আছে, এটা হলো টেন্স ওয়ালা ভার্ব। একটা সিম্পল সেন্টেন্সে একটাই টেন্স ওয়ালা ভার্ব থাকতে পারে। সো
সি স সিন শর্ট পাস্ট টেন্স টেন্স এর ভার্ব আছে অলরেডি। আমাদের প্রশ্ন হলো তাহলে লার্নটা কি করতে হবে? আমরা লার্নটা দিয়ে দেবো না, আমাদের কথা হলো যদি একটা সেন্টেন্সের মধ্যে একটা টেন্স এর ভার্ব বা মূল ভার্ব বা আসল ভার্ব থাকে তাহলে অন্য ভার্বটা নষ্ট করে ফেলতে হবে, নন টেন্স করতে হবে। এই নন টেন্স করা যায় টু প্লাস বিয়ন বিয়ন প্লাস আইএনজি ভার্বের ভিতে ফার্স্ট পার্টিসিপল। বিয়ন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা এই তিনটে বলতে একটা হতে পারে। আমরা দেখি তো, আমি সোমাকে দেখেছিলাম ইংরেজি শিখতে। তাহলে এটি কিন্তু আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যমূলক না, টু প্লাস বিয়ন ভার্ব। মনে রাখতে হবে উদ্দেশ্যমূলক হলে টু প্লাস বিয়ন, উদ্দেশ্যমূলক না হলে বিয়ন প্লাস আইএনজি হতে পারে, ভিথিও হতে পারে। এখন প্রশ্ন হলো কোনটা হবে? এই জন্য আমরা এখন দেখব আমি সোমাকে দেখেছিলাম ইংরেজি শিখতে, তাহলে উদ্দেশ্যমূলক না। এখন বলেছে এখন বিয়ন প্লাস লার্নিং হতে পারে, লার্ন হতে পারে। এই দুটো যে কোনো একটা, কোনটা হবে? এখানে আরেকটা আমরা একটা অংশ জুড়ে দিয়েছি এবং ভার্বটিকে যে সম্পাদন করে সে যদি উপস্থিত থাকে তাহলে আইএনজি, আর যদি ভার্বটিকে যে সম্পাদন করে সে যদি উপস্থিত না থাকে তাহলে ভিটি। তাহলে লার্ন মানে শেখা, ইংরেজি শিখতে শেখে সোমা, তাহলে বোঝা গেল লার্ন কাজটা যে করে, লার্ন কাজটা যে সম্পাদন করে সে এখানে আছে। এই জন্য এটা ভি3 না হয়ে আইএনজি হবে। এটা উত্তর হবে লার্নিং। লার্নিং। I bought an English book right long days ago. এখানেও আই থেকে শুরু করে এ লং ডেজ অ্যাগো পর্যন্ত একটাই সেন্টেন্স। এখানে এই বট হলো আসল ভার্ব, মূল ভার্ব, টেন্স এর ভার্ব। যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, এই ভার্বটাকে আমরা আর টেন্সের মতো রাখতে পারবো না, এটা নষ্ট করে ফেলতে হবে, নন ফাইনাইট করতে হবে, নন টেন্স করতে হবে। তো কিভাবে করা যায়? হতে পারে টু রাইট, হতে পারে রাইটিং, হতে পারে রিটেন, কিন্তু কোনটা হবে? আমরা দেখি, আমি একটা বই কিনেছিলাম অনেকদিন পূর্বে লেখা, তো এই লেখা ভার্বটা কিন্তু আমার উদ্দেশ্য না। এবং ব্যাপারটা হলো আরেকটা আমি বারবার বলেছি যে উদ্দেশ্য এবং দেখতে হবে মূল ভার্বের পরে হয়েছে কিনা, আমি আগে কিনেছি নাকি হলো রাইটটা বইটা আগে লেখা হয়েছে, বইটা তো অনেক আগে লেখা হয়েছে, বইটা আগে লেখা হয়েছে। তাহলে বলেছিলাম যদি মূল ভার্বের পরে সংগঠিত হয় তাহলে আমরা চিন্তা করবো উদ্দেশ্যমূলক টু প্লাস বিয়ন দিয়ে। আর যদি মূল ভার্বের পরে সংগঠিত না হয়, আগে হয়ে যায়, ওই সময় হচ্ছে বা আগে হয়ে যায়, তখন এই দুটোর মধ্যে হবে। তাহলে বোঝা গেল আমরা টু প্লাস ভার্ব বাদ, হতে পারে রাইটিং বা হতে পারে রিটেন, কোনটা হবে? দেখি আমরা একটু চিন্তা করে কোনটা হয়। আমি একটা ইংরেজি বই কিনেছিলাম অনেকদিন পূর্বে, রাইট মানে তো লেখা, আচ্ছা লেখা, তো এটা তো আমি লিখি নাই, কাজটা যে করছে নাই। বুক মানে বই, বই কি নিজে নিজে লিখতে পারে না, বই অন্য কারণ দেওয়া হয়েছে, কোনো একটা স্বনামধন্য লেখক লিখেছে, অনেক আগের লেখা লেখক লিখেছে। তাহলে বোঝা গেল এই লেখা কাজটা ভার্বটিকে যে সম্পাদন করে সে যদি উপস্থিত না থাকে তাহলে ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। দিয়ে দিই পাস্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন, ভিতরে রিটেন, আমরা তাহলে রিটেন রিটেন। লাস্ট ওয়ান, লার্ন ইংলিশ ইজ নট ইজি টু এভরিওয়ান। ইংরেজি শেখা সবার জন্য সহজ না। এখন প্রশ্ন হলো এটার মূল ভার্ব কোনটা? ইজ। অনেকজন ইজটাকে মনে করে যে ইজ তো হলো অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্ব তাতে কি আছে? অক্সিলারি ভার্ব এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। ইজ এখানে মেইন ভার্ব বা মূল ভার্ব, টেন্স এর ভার্ব, এটা ইন প্রেজেন্টের মধ্যে আছে, ইজ হলো মেইন ভার্ব। এখন আমাদের প্রশ্ন হলো এগুলোর মধ্যে এটা একটু একটা অতিরিক্ত ভার্ব আছে, এটা কি করা যায়? আমরা একটা নিয়ম শিখেছি, কোনো ভার্ব যদি মূল ভার্ব থাকে, ওই মূল ভার্ব ওই সেন্টেন্সটার সাবজেক্ট হয়, তাহলে ভার্বটি যদি সাবজেক্ট বা অবজেক্ট হয় তাহলে টু প্লাস বিহান হতে পারে। আবার শিখেছি ভার্বটি যদি সাবজেক্ট বা অবজেক্ট হয় বিহান প্লাস আইএনজি। এই নিয়মের ক্ষেত্রে দুটোই রাইট। এই জন্য আমরা এটা দিতে পারি টু লার্ন, অথবা দিতে পারি লার্নিং। দুইটাই একদম রাইট। টু লার্ন ইংলিশ ইজ নট ইজি টু এভরিওয়ান, লার্নিং ইংলিশ ইজ নট ইজি টু এভরিওয়ান। তাহলে তবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট, আমরা অবজেক্টের উদাহরণ দিই নাই, অবজেক্ট মানে কাজটা যে করে, যদি অবজেক্টের স্থানেও থাকতো ব্র্যাকেটের ভার্বটা তো আইএনজি বা টু প্লাস ভার্ব দিতে পারতাম। তবে সাধারণত তোমরা আইএনজি একটা বেশি ব্যবহার করবা সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে। আশা করি তোমরা নিয়মটা বুঝেছো। তা আমরা সত্যি সত্যি বুঝেছি কিনা কিভাবে চেক করব?
আমাদের তো অংশগ্রহণ করতে হবে বোর্ড পরীক্ষাতে। আমরা এখন বোর্ড কোশ্চেন বিভিন্ন সালে দিয়েছে, এই জাতীয় নিয়ম যে দু একটা আমরা অবশ্যই পাবো পরীক্ষাতে, আমরা কয়েকটা আলোচনা করি। আমরা তোমাদের সময় বাঁচানোর জন্য আমি আগেই কষ্ট করে লিখে রেখেছি, আমরা বোর্ড কোশ্চেনের আলোচনাতে যাচ্ছি। এটি বিভিন্ন বোর্ডে দিয়েছে, এটা আমি লিখে রাখছি। হ্যাঁ, আমরা লেটস গো টু প্র্যাকটিস বোর্ড কোশ্চেন অফ এইচএসসি লেভেল। চিটাগাং বোর্ড 16। হি কমিটেড এ ক্রাইম, সে একটা ক্রাইম সম্পন্ন করেছিল কিলেড সিবার, একটা সামুদ্রিক পাখি হত্যা করে কল অ্যালবার্টাস। এখানে আসল ভাগ হলো কমিটেড। এই সেন্টেন্সটা তো অ্যান্ড দিয়ে যুক্ত নেই, এই সেন্টেন্সটা হোয়েন দো সিন্স অ্যাজ দিয়ে যুক্ত নেই, তাহলে একটাই সেন্টেন্স। এই সেন্টেন্সের শুধুমাত্র একটাই টেন্সারা ভার্ব থাকতে পারে, সেই টেন্সারা ভার্ব হলো কমিটেড। তাহলে আমরা কিলটাকে নষ্ট করে ফেলতে হবে, নন টেন্স করতে হবে। হতে পারে টু কিল, হতে পারে কিলিং, হতে পারে কিল। এমনকি আমাদের পরে একটা ভার্ব দেওয়া আছে কল, এটাও আমাদের নষ্ট করে ফেলতে হবে। টু কল, কলিং, কল্ড। এখন আমাদের প্রশ্ন হলো কোনটা দিব। এখন আমরা একটু অর্থ বুঝি। হি বলতে এই গল্পটা আসলে দি ওল্ড সেলার নাম, বৃদ্ধ নাবিক তো একটা পাখি হত্যা করেছে, তারপর যে সাফারিং হয়েছিল এটা নিয়ে আলোচনা। চিটাগাং বোর্ড 16 সালে, যারা বই বের করে দেখতে পারো। হি কমিটেড এ ক্রাইম কিল এ সিবার কল। এখানে দেখো এফ নম্বরে আছে কিল আর জি নম্বরে আছে কল। তো এ বি সি ডি 10টা দেওয়া থাকে, আমরা এই দুটো পেয়ে গেলাম এই নিয়মে। তো আমরা দেখি, সে ক্রাইম করেছিল, পাপ করেছিল সিবার হত্যা করে। আচ্ছা, তাহলে এটা নষ্ট করতে হবে। এখন এটা তো উদ্দেশ্যমূলক না, এটা ওর কিল করার উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে কিল করেছিল, মেরেছিল। এখন কি করা যায়, এটাকে আমরা উদ্দেশ্যমূলক না, এটা বাদ হয় কিল আর ভি কিল। এখন দেখি তো এই কিল ভাবটা যে সম্পাদন করে, যে করে, সে আছে কিনা। কে হত্যা করেছিল, সে তো আছে, এজন্য এটাও বাদ, আইন যেটা হবে কিলিং। এফ নম্বর উত্তর হলো কিলিং। আমরা আরেকটা ভাষা করে ফেলি, সে সিবার সামুদ্রিক পাখি হত্যা করেছিল অ্যালবার্টাস কল, অ্যালবার্টাস নামে, যাকে অ্যালবার্টাস ডাকা হয়। তো এটা নষ্ট করতে হবে, কিন্তু এটা তো উদ্দেশ্য না, এটা বাদ গেল। এবং এটা হতে পারে কলিং বা কল, কিন্তু কল মানে ডাকা বা বলা। এখানে কে ডাকে, এখানে তো সমাজ বা বিজ্ঞানী যে অ্যালবার্টাস পাখি প্রথম আবিষ্কার করেছিল, দেখেছিল, সে নাম দিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে এই কাজটা, কল কাজটা যে করে, সে কিন্তু এখানে উপস্থিত নাই, অন্য কারোর দ্বারা হয়েছে। যদি উপস্থিত না থাকে, অর্থাৎ অন্য কারোর দ্বারা হয়, তাহলে ভিতরি হবে। ভিতরি দাও পাস্ট পার্টিসিপল কল্ড, পাস্ট পার্টিসিপল কল্ড, এই জন্য এটা উত্তর হবে কল্ড। আমরা আরেকটা চলে যাই, এটা ঢাকা বোর্ড 16 সাল। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই দিস মানে ঢাকা বোর্ড 16 সালে মেবি এটা ফুটবল নিয়ে, ফুটবল খেলা। দিস মানে ফুটবল। এই ফুটবলটা হলো খুবই উত্তেজনাকর খেলা, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে খেলা যতগুলো হয়। এখানে মূল ভার কোনটা, এই যে মূল ভার ইজ। এটা এই দুটো সেন্টেন্স, এখানে অ্যান্ড দেয়া নেই, অথবা সিন্স অ্যাজ দো দেয়া নেই, দুটো সেন্টেন্স না, দুটো ক্লজ না, একটাই সেন্টেন্স এটা। তাহলে প্লে ভার্বটাকে নষ্ট করতে হবে। টু প্লে, প্লেইং অথবা প্লেড। এখন কোনটা দেশ আমরা উত্তর লিখব, নষ্ট করবো, নন টেন্স করবো, নন ফাইনাইট করবো। সরি, হ্যাঁ, আমরা যা বলছিলাম, তাহলে এটা আমরা নষ্ট করব। দেখি, এই এক্সাইটিং গেম, এই খেলাধুলাটা এবার একটা পৃথিবীতে হয়। প্লে মানে করা, খেলা করা, গেম মানে ক্রিয়া, খেলাধুলা।
তাহলে এই যে যে খেলে এখানে খেলে এখানে কি আছে, এখানে প্লেয়াররা খেলে, এখানে মানুষে খেলে, তো বোঝা গেল এটা অন্য কারোর দ্বারা হয়েছে, এই প্লেটা অন্য কারোর দ্বারা, লোকজনের দ্বারা। V3 এটি উত্তর হবে ডাইরেক্ট। এমনি সাধারণত এবারে থাকলে প্রেজেন্ট পারফেক্ট পেলে এটা অন্য কথা, কিন্তু এই নিয়ম হলো এখানে প্লেট, যেটা নষ্ট করলাম V3 দিয়ে। আমরা পরেরটা যাই, এটাও ঢাকা বোর্ড 16 সালে আরেকটা দিয়েছে, ঢাকা বোর্ড 16 সাল, এটা ডি নম্বরে, যারা বই খুলে পাশে বই রেখেছো তারা দেখো ডি নম্বরে আছে। নেক্সট ওয়ান, ঢাকা বোর্ড 16, এনি টিম মাইট উইন, যে কোনো টিম জিতে যেতে পারে আদার টিম, অন্য টিমে স্কোর এ গোল উইদিন সেকেন্ডস। ইয়েস, এটাও কোনো অ্যান্ড বাট দিয়ে যুক্ত নেই, দুটা সেন্টেন্স, তাহলে এটা একটাই সেন্টেন্স, এবং এই একটা সেন্টেন্সের আসল ভার্ব হলো উইন। উইন যদি আসল ভার্ব হয় এটাকে নন টেন্স করে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। টু স্কোর, স্কোরিং, স্কোর কোনটা হবে দেখি। যে কোনো টিম জিতে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে একটা গোল অন্য টিমের দিয়ে, তাহলে এটা তো উদ্দেশ্য না। এবং আগে আমি বলেছিলাম মূল ভার্বের পরে যদি হয় তাহলে টু প্লাস ভার্ব চিন্তা করবো। তো উইন হলো জিতা, স্কোর মানে হলো গোল করা, তাহলে আগে জিতবে নাকি আগে গোল করবে? আগে গোল করলেই তো সে জিততে পারবে। তাহলে বোঝা গেল টেন্স আলা ভার্ব যেটা, মূল ভার্ব যেটা, সেটার পরে তো না, এটা আগে হয়েছে, এই জন্য টু প্লাস ভিয়ন বাদ থাকলো ভি প্লাস আইএনজি, স্কোরিং অথবা স্কোর। এখন প্রশ্ন হলো কোনটা হবে? থার্ড এডিটা, যে কোনো টিম জিতে যেতে পারে 1 সেকেন্ডে। আচ্ছা, স্কোর মানে গোল করা, কে গোল করবে? যে ওই টিম করবে। তাহলে বোঝা গেল এই স্কোর, এই গোল করাটা যে করবে সে আছে, জন্য ভাবটা যে সম্পাদন করে সে যদি থাকে তাহলে আইএনজি, স্কোরিং। স্কোরিং। রাজশাহী বোর্ড 16, রাজশাহী বোর্ড 16 যারা বের করছে বই তারা দেখো, দি কিং স্টার্টেড, আই নম্বর, আই ফলো দ্য প্রেসক্রিপশন। এটা একটা অলস রাজার গল্প। এ কিং ওয়াজ ভেরি লেজি and he could not any work and become very bulky, very fat, মোটা হয়ে যায়, কোনো কাজকর্ম করতো না। ফর দিস রিজন সে ডাক্তারটাকে, দ্য ডক্টর ওয়াজ ভেরি ক্লেভার, ও কোনো ওষুধ না দিয়ে সে তার কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম করা দিয়েছিল। এই প্রেসক্রিপশনটা রাজা আরম্ভ করলো অনুসরণ করা। এই লাইন হলো এটা, রাজা আরম্ভ করলো প্রেসক্রিপশন অনুসরণ করা। ঠিক আছে, একটাই সেন্টেন্স, দি কিং থেকে শুরু করে প্রেসক্রিপশন পর্যন্ত। আমার স্টার্টেড হলো আসল ভার্ব, স্টার্টেড হলো আসল ভার্ব, মেইন ভার্ব। এখন এই ফ্লো ভার্বটাকে নষ্ট করে ফেলতে হবে, নন টেন্স করতে হবে। এটা হতে পারে টু ফলো, হতে পারে ফলোইং, হতে পারে ফ্লো। কোনটা হবে? আমরা এক, এটা রাজা আরম্ভ করলো ফলো দ্য প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন করা। তাহলে স্টার আরম্ভ করলো অনুসরণ করা, অনুসরণটা পরে, এবং এটা উদ্দেশ্য। এটা কিন্তু উত্তর হতে পারে টু ফলো, এক। দুই, এটা উত্তর হতে পারে, এই যে ভালো উত্তর যেটা এখন আমি লিখবো সেটা কি, রাজা আরম্ভ করলো প্রেসক্রিপশন অনুসরণ করা। আচ্ছা, এটা উদ্দেশ্য, এটা হলো ফলমান অনুসরণ করা। কে অনুসরণ করে? রাজাই তো করে, তাহলে এটা ভিয়ন প্লাস আইএনজি, ফলোইং। এই ক্ষেত্রে দুটোই রাইট, টু ফ্লো রাইট, ফলোইং রাইট। এবং এটা এই নিয়মের মধ্যে পড়ে যে ব্র্যাকেটের ভার্বটির সাবজেক্ট বা অবজেক্ট হলে, এখানে এই ভার্বের অবজেক্ট এই পর্যন্ত, ফলোইং দ্য প্রেসক্রিপশন পুরোটা মিলে অবজেক্ট বলে টু প্লাস ভিয়ন দিয়েছে, টু ফলো। আবার এই ভার্বের সাবজেক্ট তাও আইএনজি, তাহলে দি কিং স্টার্টেড, এই ভার্বের অবজেক্ট বলে এটাও দিয়েছি ফলোইং, টু ফলো বা ফলোইং। রাজশাহী বোর্ড 16 সালের আইন আমরা। আমরা পরেরটাতে যাই। Call her son, she told her son to give her a glass of water. সরি, এটা আছে সিলেট বোর্ড 16 সাল, সিলেট বোর্ড 16 সাল। এটা ওই যে বাইজিদ বোস্তামি গল্প হচ্ছে, ও ওয়ান নাইট বাইজিদ বোস্তামি ওয়াজ স্টাডিং অ্যাট নাইট, হিজ মাদার ওয়াজ স্লিপিং, তার মা তারপর জেগে উঠলো, জেগে উঠে এই তারপর লাইন, এটা 3 নম্বর, আমরা সিলেট বোর্ড 3 নম্বরটা করতেছি। Call her son, she told her son to give her a glass of water. অর্থ এরকম যে তার পুত্রকে ডাকিয়া সে বলতে বাইজিদ বোস্তামির মা,
সে তার পুত্রকে এক গ্লাস পানি দিতে বললো। এখন আসল ভার্ব কোনটা? আসল ভার্ব হলো টোল্ড, টেলের পাস্ট টেন্স টোল্ড, টোল্ড, টোল্ড ভার্ব। এখন অন্য যতগুলো ভার্ব আছে নষ্ট করতে হবে। কল একটা ভার্ব, যদি অ্যান্ড বাট, হোয়েন, দো, সিন্স, অ্যাজ, ইফ এগুলোতে যুক্ত না থাকে। গিভ একটা ভার্ব, আর ভার্ব নাই। তো ওরা কিন্তু গিভ ভার্বটা নষ্ট করেই রেখেছে, টু গিভ। তো ওদেরটা আমরা রাইট দিয়ে দিলাম, ওরা প্রশ্নকর্তারা ঠিকই করেছে। আমাদের এই ভার্বটাকে টু কল, এই ভার্বটাকে কলিং, এই ভার্বটাকে কল, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। প্রশ্ন হলো কোনটা? এখন তার বাইজিদ বোস্তামির মা বললো পানি দিতে, কল মানে ডাকা, কে ডাকলো? তার মাই তো ডাকলো। তাহলে বোঝা গেল কাজটা যে সম্পাদন করে সে আছে, উপস্থিত আছে সেন্টেন্সে, এই জন্য এটা আইনজিতে নষ্ট হবে। এবং কল মানে ডাকা, টোল মানে বলা। বলতে পারে স্যার এটা টু প্লাস ভ্যালু, এটা নাই বুঝলাম যে কাজটা করে সে আসে বলে ভিতরে হবে না, কিন্তু টু প্লাস ভ্যালু হতে পারতো। আমি বারবার বলেছিলাম উদ্দেশ্যমূলক না বুঝলে তখন তোমরা দেখো কোন কাজটা আগে। কল মানে ডাকা, টোল মানে বলা। এখন কোন কাজটা আগে হয়েছে? আগে ডেকেছে তারপরে বলেছে, নাকি বলে তারপরে ডেকেছে? অ্যাকচুয়ালি আগে ডেকেছে তারপরে বলেছে। যদি মূল ভার্বের পরে কাজটা হতো আমরা টু প্লাস ভ্যান দিতে পারতাম, টু কল। কিন্তু যেহেতু আগে হয়েছে এজন্য এটাও বাদ। এটা অন্য কারোর দ্বারা এটাও বাদ থাকলো। ভিয়ান প্লাস আইন কাজটা যে করে এটি উত্তর হবে কলিং। সিলেক্ট বোর্ড 16 সালের সি নম্বর, যাদের বই আছে এক্ষুনি ঠিক করে লিখে কলিং। তোমাদের পরীক্ষাতে শুধু অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 5 এ বি সি ডি এভাবে লিখতে হবে, সেন্টেন্স লিখতে হবে না। সি নম্বরটা কলিং লিখবে। লাস্ট কুমিল্লা বোর্ড 19 টিস, এটা একদম প্রথম লাইনটাই। কুমিল্লা বোর্ড 19 টিস ইজ এ নভেল প্রফেশন। আচ্ছা, ইজ হলো আসল ভার্ব, টিস ভার্বটাকে আমরা নষ্ট করতে হবে, টু টিস, টিচিং, টিস ডট ডট ডট, কোনটা হবে দেখি। এখন আমরা বলেছিলাম ব্র্যাকেটের ভার্বটি সাবজেক্ট বা অবজেক্ট হলে টু প্লাস ভিয়ন, ব্র্যাকেটের ভার্বটি সাবজেক্ট অথবা অবজেক্ট হলে ভিয়ন প্লাস আইএনজি। এই ক্ষেত্রে দুটো একই নিয়ম। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তো থাকতে হবে কেন? আমরা তো বলতেই পারতাম যে রতন ইজ এ গুড বয়, তাহলে এই ইজ ভার্বের সাবজেক্ট রতন, ঠিক তেমনি ইজ ভার্ব এটা সাবজেক্ট টিস। তো যেহেতু এই ব্র্যাকেটের ভার্বটা সাবজেক্ট হবে, হয় টু টিস অথবা টিচিং, দুটোই রাইট। টু টিস টিচিং, টু টিস টিচিং। না বোঝা গেলে তোমরা আমার মুখের কথাটা ভালো করে শোনো। টিচিং, তবে আমি বারবার বলেছিলাম যে বেশিরভাগই তোমরা আইএনজি পছন্দ করবে এই ক্ষেত্রে, এই নিয়মের ক্ষেত্রে। ব্র্যাকেটের ভার্বটি যদি সাবজেক্ট হয় টু প্লাস ভার্ব দিতে পারো, আইএনজি দিতে পারো, বেশি পছন্দ করবে আইএনজি, দুটোই রাইট হলেও। টিচিং ইজ এ নভেল প্রফেশন অথবা টু টিচ ইজ এ নভেল প্রফেশন, টিচিংটা এখানে বেশি ভালো আমার কাছে। টু টিচিং, লাস্ট ওয়ান সিলেট বোর্ড 19 আই হেট স্লিপ অ্যালাউন and I still keep a teeny night light on. স্যার আপনি তো বলেছেন and verb থাকলে আর থাকলে একটা ছিল, ইয়েস and verb আছে বলেই তো আমরা এইটুকুকে ধরবো হলো একটা সেন্টেন্স, মানে একটা ক্লজ, একটা ক্লজ, আর এইটুকুর একটা ক্লজ। তো এইটুকুর একটা ক্লজ, একটা ভার্ব তো আছেই, কি অন্য কোনো ভার্ব নাই, যদি ব্র্যাকেটও দেয়নি, নষ্ট নেই। আমরা এখন চিন্তা এটা নেই, এই ভার্ব এই অংশটুকু নাম হলো ক্লজ। সেজন্য বলেছি একটা সিম্পল সেন্টেন্স বা একটা ক্লজ। এই ক্লজে হেড ভার্বটা আসল ভার্ব, মেইন ভার্ব, টেন্স এর ভার্ব, প্রেজেন্ট টেন্স আছে। স্লিপটাকে নষ্ট করতে হবে, টু স্লিপ, স্লিপিং, ভিতরে। এখানে দেখো আমি ঘৃণা করি, এখন আমি যদি বলি আই হেট মদন, আমি মদনকে অপছন্দ করি, ঘৃণা করি, এখানে আইটা সাবজেক্ট, অবজেক্টকে মদন, অর্থাৎ ভার্বের কাছে প্রশ্ন করা যদি হয় কি বা কাকে, তাহলে হলো অবজেক্ট হয়। এখন তাকে অপছন্দ করি মদন, মদন যেমন অবজেক্ট, মদনের জায়গায় তো বেশি রেখেছে স্লিপ, বোঝা গেল এই স্লিপ ভার্বটা হেড ভার্বের অবজেক্ট, এখানে অবজেক্ট। আমি ঘৃণা করি ঘুমানো, তাহলে এটা নষ্ট করব, অবজেক্ট সাবজেক্ট যেমন হলে অবজেক্ট হলো টু প্লাস ভিয়ন, হতে পারে টু স্লিপ, হতে পারে ব্র্যাকেটের ভার্বটি সাবজেক্ট বা অবজেক্ট হলে ভিয়ন প্লাস আইএনজি, হতে পারে স্লিপিং।
দুইটাই রাইট স্লিপিং। বোর্ডে আরও আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো ডিয়ার স্টুডেন্টস, that is all for today. If you have any problem about this topic, without any hesitation, write in comment box in my Facebook ID or who have group created with me in group page. I will try to give answer of this problem in comment box, or I will try to solve this problem in my next class. ভালো থেকো, see you again, bye.